এখন যে অঙ্গীকারনামা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে সেখানে 8টি দফা আছে এবং সূচনা আছে 2টা প্যারাগ্রাফ 3টা প্যারাগ্রাফ। এখানে প্রতিটি প্যারাগ্রাফের মধ্যে আমার হাতে কাগজটা আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উত্থাপিত হতে পারে। 8টা দফার মধ্যে 5, 6, 7, 8 এই দফাগুলো নিয়ে সমস্যা নাই, এগুলো হয়তো 2-1টা শব্দ এবং বাক্য সাজাতে হবে, বাট বিষয়বস্তু নিয়ে কোনো সমস্যা নেই। বাট 2, 3, 4 এবং সূচনায় যেটা ভূমিকা আছে সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে। যেমন ভূমিকার প্রথম পারায় বলা হয়েছে, যেহেতু বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের অংশ হিসেবে 1971 সালের 26শে মার্চ হতে 1972 সালের 4 নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সংবিধান না থাকা সত্ত্বেও উক্ত সময়ের সকল কার্যাবলী 1971 সালের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালের সংবিধানে সন্নিবেশিত করে এর আইনি ও সাংবিধানিক বৈধতা প্রদান করা হয়। এটা তথ্যটা সঠিক নয়। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা পুনরুচ্চারণ করা হয়েছে। সেই স্বাধীনতার ঘোষণার পরের থেকে 10ই এপ্রিলের মধ্যে এইখানে আইনি কোনো বৃত্তি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না। 10th of April 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয়। প্রণয়ন করেন কারা? যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তখন তারা অবশ্য 1970 সালের নির্বাচনে পাকিস্তানের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত হন, কেউ প্রাদেশিক পরিষদে, কেউ কেন্দ্রীয় পরিষদে, জাতীয় সংসদে। তারপরেও তারা জনপ্রতিনিধি ছিলেন। তারা বসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেন। সেই ঘোষণাপত্রে অস্থায়ী সরকারের বিধান রাখা হয় এবং সেই ঘোষণাপত্রে রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা এবং আইনি ক্ষমতা, আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়। তার ভিত্তিতে বাংলাদেশের প্রথম আইন, দি লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 10th of April প্রণীত হয়, যেটা পরে রিপিল হয়েছে কনস্টিটিউশনে। সেই হিসাবে আইনানুগ এবং স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তি দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়েছে। তার পরবর্তীতে 1972 সালে আবার প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার প্রদান করা হয়। এই সব এবং অন্যান্য বিষয়াবলিতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে তখন নতুন রাষ্ট্রটি পরিচালিত হয়। এখন প্রশ্ন ওঠে, এগুলো কি কনভেনশন? না, এগুলো কনভেনশন নয়। এখন ওনারা এখানে যে ভাষা বলেছেন যে সংবিধানের সন্নিবেশিত করে আইনি ও সাংবিধানিক বৈধতা প্রদান করা হয় পরবর্তীতে। হ্যাঁ, তখন আমাদের সংবিধান ছিল না, আমরা নতুন রাষ্ট্র হয়েছি এবং নতুন রাষ্ট্রের সংবিধান প্রণীত হয়েছে 1972 সালের 4 নভেম্বর। এটা ঠিক আছে, কিন্তু এটার কার্যকারিতা দেওয়া হয়েছে 16ই ডিসেম্বর থেকে 1972 সালের। তো এখানে যদি আমরা 4 নভেম্বর পর্যন্ত যেটা উল্লেখ করা হয়েছে সেটা ধরে নেই, সেই সময়ের ভিতরে যে সংবিধান না থাকা সত্ত্বেও বলা হয়েছে, এটা পুরোপুরি ঠিক নয়। কারণ কনস্টিটিউশন মানে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারটা তার আগেই হয়েছে 1972 সালে। তার আগে স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। এগুলোকে বৈধতা দেয়া হলো কখন? যখন পরবর্তীতে সংবিধান প্রণীত হলো তখন। এবং সংবিধান প্রণীত হলেও
সংসদ নির্বাচন তখনও হয়নি। জাতীয় সংসদ নির্বাচন যখন করা হলো 1973 সালের মার্চে, তারপরে জাতীয় সংসদ অধিবেশন না বসা আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে চলেছে। রাষ্ট্রপতি তখন অর্ডিন্যান্স করার ক্ষমতা পায়নি, যেহেতু সংসদ বসে তারপরে সংসদের সেশন থাকবে না, এরপরে রাষ্ট্রপতি আর্টিকেল 93 অনুসারে অর্ডিন্যান্স করতে পারেন। এগুলো আইনের খুঁটিনাটি, কিন্তু সাংবিধানিকভাবে এখানে বৈধতা দেওয়ার বিষয়গুলো এই জন্যে এসছে, তখন সংবিধান ছিল না, প্রেসিডেন্ট অর্ডারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, তখন আমাদের রাষ্ট্রটা নতুন গঠিত হয়েছে। এখনকার সিচুয়েশন তো তা নয়। এখন রাষ্ট্র আছে, স্বাধীন আছে, আমাদের একটি সংবিধান আছে। সাংবিধানিক প্রক্রিয়ায় প্রফেসর ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি যেটা রেফারেন্স পাঠিয়েছিলেন তার ভিত্তিতে পিওরলি সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি শপথ গ্রহণ করেছেন। এখানে কোনো শূন্যতা সৃষ্টি হয়নি, এখানে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো শূন্যতা নাই। তো সুতরাং এটার সাথে সেই জিনিসটা তুলনীয় হতে পারে না। দ্বিতীয় হলো যে আমাদের মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা যুদ্ধের সময়ের যে বিষয়টা আছে, সাংবিধানিকভাবে পরিচালিত হয়েছে, যুদ্ধকালীন সময়ে সাংবিধানিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা, এটাও আমার মনে হয় না সঠিক হবে। মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা যুদ্ধ এবং সেটার নিয়ে যে সাংবিধানিকভাবে ভিত্তি নাই বা আইনি ভিত্তি নাই ইত্যাদি, এই প্রশ্নটা উত্থাপন করা ঠিক নয়। আমি যেভাবে বললাম তাতে আইনি ভিত্তিও ছিল, সাংবিধানিক ভিত্তিও ছিল এবং কন্টিনিউয়ান্স মানে লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডারও ছিল। সব কিছু একটা বৈধ প্রক্রিয়া হয়েছে। শুধু ছিল না আমাদের রিটেন কনস্টিটিউশন। তো রিটেন কনস্টিটিউশন যখন হয়েছে, গৃহীত হয়েছে, তখন এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন এখানেই, আমাদের কি কারণ সংবিধান নেই? আমাদের তো সংবিধান আছে। হতে পারে সেটা রুগ্ন, এবং সেই সংবিধান বহাল আছে। সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। আর দ্বিতীয়ত, এখানে যেটা কনভেনশন হিসেবে বলা হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের, যেটা দ্বিতীয় প্যারাগ্রাফ, চিফ জাস্টিস থাকা অবস্থায় তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন, ভাইস প্রেসিডেন্টের শূন্য পদে। এইখানে বলা হয়েছে তিনি পদত্যাগ করে শপথ নিয়েছেন। এই তথ্যটা সঠিক নয়। জাস্টিস শাহাবুদ্দিন চিফ জাস্টিস থাকার সময় তিনি পদত্যাগ না করেই উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ নিয়েছেন, এবং প্রেসিডেন্টের পদ শূন্য হলে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন বা অ্যাক্টিং অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন, এবং তিনি নির্বাচন পরিচালনা করেছেন। সেই নির্বাচনের পরে প্রতিশ্রুতি অনুযায়ী তিন জোটের রূপরেখার অনুসারে এবং জাতীয় নেতৃবৃন্দের প্রতিশ্রুতি অনুসারে তাকে আগের পদে চিফ জাস্টিস হিসেবে ফিরিয়ে নিয়ে আনার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন করা হয়েছে। কিভাবে? পরবর্তী জাতীয় সংসদে একাদশ সংশোধনী, সংবিধানের একাদশ সংশোধনী প্রণয়নের মধ্য দিয়ে ওনাকে আবার প্রধান বিচারপতির পদে ফিরিয়ে আনা হলো, এবং ওনার ওই সময়টাকে ওই সুপ্রিম কোর্টের, এটা ছুটির একটা বিষয় আছে, লিভ, একটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ছুটিজনিত একটা আইন আছে, সেটার মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে সেটা বৈধতা দেওয়া হয়েছে।